আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ক্যারিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আমাদের বেসিক গণিত কোর্সের একটি ইম্পর্টেন্ট লেকচার সুদ কষা এবং ভগ্নাংশ, এই দুইটা লেকচার নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমরা আমাদের বেসিক গণিত কোর্সে আপনারা কেন ভর্তি হবেন বা কি কারণে আমরা ম্যাথটা আসলে কিভাবে শিখাই, কেমন করে বেসিক থেকে আস্তে আস্তে করে আপনাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে আসি, এবং পরীক্ষার হলে নরমালি যে ম্যাথ করলে 2 থেকে 3 মিনিট লাগে সেটা পরীক্ষার হলে সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ডে কিভাবে করবেন, আমরা এই টেকনিকগুলো শেখাবো। চলেন তাহলে শুরু করি। আমরা প্রথমে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে বার্ষিক শতকরা 10 টাকা হার সরল সুদে 4500 টাকার 3 বছরের সুদ কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আসেন আমরা এমসিকিউর জন্য পরীক্ষার হলে খুব দ্রুত কিভাবে ক্যালকুলেশন করা যায় আমরা সেটা শুধু এখানে দেখি। এখানে কি বলছে, শতকরা 10%, এই কথার অর্থ হলো সুদের হার হচ্ছে কয় পার্সেন্ট? 10%। তো এই 10% কি 100 টাকায় 1 টাকা সুদ। ইম্পর্টেন্ট কথা, 1 বছরের জন্য। তার মানে এই সুদটা হলো 1 বছরের, কিন্তু আমাদের কত বছরের সুদ বের করতে বলছে? 3 বছরের সুদ বের করতে বলছে। তাহলে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করে দেই তাহলে আমার সুদের হারটা কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 30%। এইবার আমার আসল কত? 4500 টাকা। এই 4500 টাকার সরাসরি 30% যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে কিন্তু আমাদের আসলে কোনো সূত্রেরও অ্যাপ্লাই করতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 5 15, 5 7 1, 3 4 12 আর 1 কত 13, তার মানে 1350, দ্যাট মিন্স 1350 টাকা হচ্ছে আমাদের এখানে কি 3 বছর পরে সুদ। ইয়েস, আপনি এই ক্যালকুলেশনটা কখন করতে পারবেন? যখন আপনার একদম বেসিক জায়গাটা ক্লিয়ার থাকবে। আসেন এইবার আমরা এই ম্যাথটা একদম বেসিক ধরে করি, আপনাকে অনেকটা শৈশবের স্মৃতিতে নিয়ে যায়, যেমন করে আপনারা ক্লাস 4 5 এ ম্যাথ করতেন সেই রকম করে। আসেন এখানে 10% খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে আমরা বলি না সরল মুনাফায় R%, এই কথার অর্থটা কি? এই কথার অর্থ হয়তো অনেকে এইটা বলবেন যে 100 টাকা আসল হলে R টাকা সুদ, বিষয়টা এরকম। হ্যাঁ ঠিক আছে, তবে একটা ইনফরমেশন আপনি মিস করে ফেলছেন। এই R% কে সংজ্ঞায়িত করলে তার 3টা বৈশিষ্ট্যকে আমার নিয়ে আসতে হবে। আমরা সহজে জানি কোনো কিছুর পারফেক্ট সংজ্ঞা তখনই হয় যখন তার পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যগুলো অ্যাড করা যায়। এই R% এর বৈশিষ্ট্য সুদ কষার ম্যাথের ক্ষেত্রে 100 টাকায় 8 টাকা সুদ, তবে 1 বছরে। খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে 1 বছর। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে 10% কথাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 100 টাকায় 10 টাকা সুদ কয় বছরে? 1 বছরে। এইখান থেকে আমরা আমাদের স্টার্টিংটা করব। আপনাদের প্রথমে আমি ঐকিক নিয়মে এই ম্যাথটা সাজিয়ে দেখাবো। ঠিক আছে, তো আমরা ঐকিক নিয়মে যে জিনিসটা বের করতে বলে সেটাকে একদম ডান পাশে রাখি। কি বের করতে বলছে? সুদ। তাহলে আমার আসল কত? 100 টাকা। তাহলে আমাদের সাজানোটা হবে কি 100 টাকায় 1 বছরের সুদ। আমরা এইভাবে লিখব যে 100 টাকার 1 বছরের সুদ কত টাকা? আমরা এখানে বলবো 10 টাকা। ফাইন। এবার আসেন আমাদের ঐকিক নিয়মের একটা স্পেশাল নিয়ম যেটা, সেটা হচ্ছে সবসময় আমরা 1 ইউনিটে বা 1 এককে কত, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই, দেন আপনি কোথায় যাইতে বলছে আপনি সেখানে যেতে পারবেন। কেমন? তো আমরা আগে তাহলে এবার বলার চেষ্টা করি যে 1 টাকায় 1 টাকার 1 বছরের সুদটা কত? নিশ্চয়ই তখন আমার এটা কি হবে? কম, দ্যাট মিন্স ভাগ করতে হবে। আমরা এই 10 কে 100 টাকা দিয়ে ভাগ করে দিলাম, তার মানে আমার সুদ হচ্ছে এত টাকা। এইবার আমাকে যেখানেই যাইতে বলবে আমি সেখানে যেতে পারবো। কেন? কারণ আমি একে জানি। তাহলে আমার আসলে আসলটা কত ছিল? 4500 টাকা। এবার আমি 1 এর জায়গায় কি বলবো? 4500 টাকা যদি আমার আসল হয় তাহলে 1 বছরে, আমি প্রথমে 1 বছরে বের করি 1 বছরের সুদটা তাহলে কত দাঁড়ায়। তার মানে এবার বেশি হবে, তাহলে 10 ইনটু এখানে 4500 ডিভাইডেড এখানে হচ্ছে কি 100। এবার আসেন আমরা আলটিমেট ক্যালকুলেশনে যাব, সেটা হচ্ছে কয় বছরের সুদ? 3 বছরের সুদ। তাহলে এবার আমরা বলতে পারি আমাদের 4500 টাকার এবার 1 বছর না, কয় বছর? 3 বছরের সুদ। তাহলে কত হবে? নিশ্চয়ই বেশি হবে। তার মানে নিচে 100 উপরে 10 ইনটু 4500 ইনটু এখানে হচ্ছে 3। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন হতে যাচ্ছে। কেন? কারণ আমি কিছুক্ষণ পরেই দেখাবো যে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা সূত্র দাঁড় করাবো, আর আমরা সরল মুনাফার সকল ম্যাথ এই সূত্র দিয়েই করে ফেলবো। এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন। এবার আসেন আমরা আপনাদের
এই ক্যালকুলেশনটা যদি করি তাহলে কিন্তু আমাদের রেজাল্ট এখানে চলে আসতেছে। এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো, আমরা এই 2 শূন্য কেটে দেই, তার মানে 30, আর এখানে আলটিমেটলি আমরা ক্যালকুলেশন করে তো দেখেইছি পূর্বে কত আসতেছিল, 1350 টাকা আসতেছিল। এবার আসেন আমরা এইভাবেও করব না, এইবার এই যে ঐকিক নিয়মে করার পর এখানে একটা সূত্র দাঁড়ালো, এই যে ক্যালকুলেশন লাস্টের যে ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন, এই ক্যালকুলেশনের উপর বেস করে আমরা সরল মুনাফার একটা সূত্র দাঁড় করাইতে পারি। বিশ্বাস করেন সরল মুনাফার জন্য ওই সূত্রটাই হচ্ছে একটা সবচাইতে কম সময়ের মধ্যে অনেক জটিল ম্যাথগুলো সমাধান করা যায়। আপনি সরল মুনাফার ক্ষেত্রে ওই সূত্রটাই সবসময় অ্যাপ্লাই করবেন। আসেন আমরা দেখাই, আপনি কি এইসব ম্যাথ এইভাবে করে সময় আছে পরীক্ষার হলে করার জন্য? না, আপনি সবসময় সরল মুনাফার যে সূত্র I ইকুয়াল PNR অথবা PRN যেটাই বলেন না কেন, এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি সরল মুনাফার যে কোনো ম্যাথই করতে পারবো। জাস্ট খালি এই সূত্রের মধ্যে আমার এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছেন, এই ইকুয়েশনের মধ্যে কয়টা ইনগ্রেডিয়েন্ট আছে, 4টা উপাদান আছে। তার যে কোনো একটা উপাদানের মান যদি বের করতে বলে, আপনাকে বাকি 3টা উপাদান এই প্রশ্নে কোথাও না কোথাও বলে দেওয়া থাকবে। আমরা এর নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমাদের যখন মূল ক্লাসটা শুরু হবে তখন, ঠিক আছে? তো এইখানে আপনি চাইলে আরো 3টা ইন্ডিভিজুয়াল সূত্র এই সমীকরণ থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আপনার মুখস্থ করতে হবে না। পি এর সূত্র আপনি আলাদা করে চাইলে, আর এর সূত্র আলাদা করে চাইলে, এন এর সূত্র, এগুলো সব বের করতে পারবেন। যদিও দরকার নেই, আপনি এই সমীকরণ দিয়ে সব করতে পারবেন। আমি দেখাবো আজকে আপনাদের একাধিক কোয়েশ্চন। এবার আসেন তাহলে এই সূত্রটা ব্যবহার করে করতে যাই। আমাদের কি বের করতে বলছিল? ইন্টারেস্ট। তাহলে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, দ্যাট মিন্স আসল, কত টাকা? 4500 টাকা, ইন্টু আর পার্সেন্ট। আর পার্সেন্ট মানে সুদের হার। সুদের হার কত পার্সেন্ট দেওয়া আছে? 10%। 10% কথার অর্থ হলো 10/100, ইন্টু কত বছর? 3 বছর। এবারও যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলেও কত পাচ্ছেন? সেই 1350 টাকায় পাচ্ছেন। তাহলে আমি এইভাবে কেন করতে যাব? না, আপনি পরীক্ষার হলে এইভাবে করবেন না। তবে আপনার বেসিকটাকে রেডি করার জন্য আপনি ম্যাথটাকে এইভাবে ভেঙে ভেঙে রিয়ালাইজ করতে পারেন। ইয়েস, তাই করাটা উচিত। তাহলে আপনার কোনো কিছু মুখস্থ রাখতে হবে না পরীক্ষার হলে, এমনিতে আপনার ভিতর থেকে বের হয়ে আসবে। ঠিক আছে, চলেন আমরা তাহলে আরো একটা কোয়েশ্চেন দেখি। এবার দেখতে পাচ্ছি যে শতকরা বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে? খুবই ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন। বারবার এই টপিক থেকে কোয়েশ্চেনটা কিন্তু আসে। তো এখানে দেখেন আমাদের বলছে, আমরা একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করি। শতকরা বার্ষিক কত হার সুদে, দ্যাট মিন্স আপনার কাছে জানতে চাইছে সুদের পার্সেন্টেজ, দ্যাট মিন্স সুদের হার। তাহলে আপনার সূত্র কি হবে? ওই একটাই হবে, I ইকুয়াল PRN। এখানে আপনার কাছে রিকোয়ারমেন্ট হচ্ছে আর এর ভ্যালুটা কত। তাহলে আর এর ভ্যালু বের করতে গেলে বাকি 3টা ইনগ্রেডিয়েন্টের মান আপনার বের করে নিয়ে আসতে হবে। সেটা কোথায় পাবেন? এই প্রশ্নেই পাবেন। চলেন, তারা বলছে কোনো একটা প্রিন্সিপাল বা আসল আজ থেকে 10 বছর পরে সেটা সুদে মূলে 3 গুণ হয়ে যায়। আমরা একটু ধরে নিই যে আমাদের প্রিন্সিপালটা, সাপোজ আমাদের প্রিন্সিপালটা হচ্ছে x টাকা, ঠিক আছে? x টাকা, আমি বোঝার সুবিধার্থে আপনাকে বলতেছি। এবার আসেন একটা নির্দিষ্ট সময় পর, কত বছর পর? তারা বলতেছে 10 বছর পর। 10 বছর পর সেটা নাকি সুদে মূলে 3 গুণ হয়ে যায়। তার মানে কি হয়ে যাবে? 3x টাকা হয়ে যাবে। তাহলে এই যে 3x টাকা, এটা কিন্তু প্রিন্সিপাল না, এটা কি? সুদ প্লাস আসল। এটা হলো সুদ প্লাস আসল, সুদ আসল, কেমন? যেটাকে আমরা ইংলিশে এ বলি বা অ্যামাউন্ট বলি। এইবার তাহলে আমি যদি আমার আসলটা জানি আর আমার সুদ আসলটা জানি, তাহলে কি আমি সুদ, দ্যাট মিন্স ইন্টারেস্ট যেটা, সেটা কি বের করতে পারবো না? অফকোর্স পারবো। তাহলে সেটা কি করতে হবে? সুদ আসল যেটা আছে কত? 3x, তার থেকে আসল আমার কত? x, বিয়োগ করে দিলে আমার যেটা থাকে 2x, এটাই তো আমার সুদ। এবার আসেন আমরা ওই সূত্রটাতে জাস্ট মানগুলো বসায় দিই, তাহলে কিন্তু আমাদের সকল ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। কারণ আমরা ওই সূত্রের সকল ইনগ্রেডিয়েন্ট ইতোমধ্যে জানি। I ইকুয়াল PRN। I মানে ইন্টারেস্ট, কত? আমরা দেখতে পাচ্ছি 2x, তাহলে এখানে আমরা বসিয়ে দিই 2x। প্রিন্সিপাল মানে আসল, কত টাকা? x টাকা, তাহলে এখানে আমরা x টাকা বসিয়ে দিই। আমার উদ্দেশ্য কার মান বের করা ছিল? আর এর মান বের করা ছিল। তাহলে আমি আর জানি না, দ্যাট মিন্স আর মানে আর পার্সেন্ট, নিচে একটা 100 হবে, ঠিক আছে? ইনটু কত বছর? এই তো দেখেন খুব সুন্দর করে আমার সব ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে। কয় বছর? 10 বছর। তাহলে এখানে আমরা 10 বসিয়ে দিলাম। এইবার নরমাল সিম্পলিফিকেশন করলেই তো হয়ে যাচ্ছে।
তাই না? তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশনটা করে দেই, এই এক্স এক্স রিমুভ করে দেই, এই শূন্য সরিয়ে দেই, তাহলে দেখেন আর গুণ করলে 10 দুগুণে কত হবে 20। তার মানে এইখানে আমি যদি আরো একটা লাইন বাড়িয়ে লিখি, এখানে আছে 2, এখানে আছে r বাই কত 10। এরপর যদি আপনি ক্যালকুলেশন করেন আর গুণ করলে আর এর ভ্যালুটা কত আসতেছে 20। তার মানে সুদের হার যেটা সেটা কয় পার্সেন্ট আমরা পেয়েছি? 20% পেয়েছি। এখন এইভাবে যদি আপনি একটু ভেঙে ভেঙে আপনার বৃত্তিটাকে একটু রেডি করে তারপরে পরীক্ষার হলে যান, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এই কোশ্চেনটা সম্পূর্ণভাবে বুঝার পর আপনি চাইলে আরো ফাস্ট ক্যালকুলেশন করতে পারেন। কেমন সেটা? যদি 10 বছর থাকে, তাহলে দেখেন আপনার সুদে মূলে কয় গুণ হইছে? সুদে মূলে তারা বলছে না 3 গুণ হইছে, তাহলে আপনার দ্রুত ক্যালকুলেশনটা কি হবে? 3 থেকে 1 বাদ দিয়ে তার সাথে 10 গুণ করে দেন, তাহলেই তো আপনার 20 যেটা আসবে সেটাই হচ্ছে কি আমার পার্সেন্টেজ। এইটা কখন অ্যাপ্লাই করতে পারবেন? এটার জন্য তো শর্টকাট মুখস্থ করার দরকার নাই, এটা আপনার ভিতর থেকে রিয়েলাইজেশন আসবে। কেমন? ধরেন এইখানে মানে বছর দ্বারা গুণ হবে সব সময়, এখানে যদি আমার 3 গুণ না হয়ে 5 গুণ হইতো, তাহলে আমি কি করতাম? 5 থেকে এখানে 5 থেকে 1 বাদ দিতাম, ঠিক আছে? 5 - 1 ইনটু আমার বছর কত? 10 বছর, গুণ করে দিলেই হয়ে যেত। তাহলে আমার সুদের হার হতে কত পার্সেন্ট? 40%। হ্যাঁ, বারবারই এই ম্যাথগুলো কিন্তু আসতেছে। তাহলে আপনি যদি একবার আপনার প্রত্যেকটা ম্যাথের সুদ আসলে যদি আপনি এরকম ধরেন সর্বোচ্চ কত 15 বা 20, এই 15টা বা 20টা কনসেপ্ট যদি নিজের ভিতরে গ্রো করতে পারেন, আপনার আর কোনো পরীক্ষার জন্য এই টাইপের ম্যাথের জন্য আপনাকে ঠেকতে হবে না। কারণ এই সুদ আসলে ম্যাথ সবসময় পরীক্ষায় আসে। এবার আসেন আমরা আরো একটা কোয়েশ্চেন দেখি। আমরা আজকে আপনাদের সাথে বাংলা ইংলিশ দুইটা সমন্বয় করিয়ে দেখার চেষ্টা করব যে আসলে কেন আমাদের কোর্সটাতে ভর্তি হবেন, কি কারণে। কারণ চাকরি পরীক্ষায় সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে ম্যাথ এবং ইংলিশ, আর এই দুইটা কোর্সে কিন্তু আপনাদের জন্য আলাদা করে আমরা নিয়ে আসছি, সেটা আপনি যে পরীক্ষায় দেন, বিসিএস, ব্যাংক অথবা অন্য যে কোনো পরীক্ষায়। ওকে, এবার আমরা একটা ইংলিশ ম্যাথ দেখতে পাচ্ছি, খুব সুন্দর। এই ম্যাথটা অনেকবারই পরীক্ষায় আসছে। তারা বলছে ইফ যদি ইন্টারেস্ট অফ টাকা এম, দ্যাট মিনস এম টাকার ইন্টারেস্ট এট m%, তার মানে সুদের হার হচ্ছে কয় পার্সেন্ট? m%, ইন 4 ইয়ার্স মানে 4 বছর পরে, তার মানে n এর মান হচ্ছে কত? 4, ইস টাকা হয়, টাকা হয় কত টাকা? m টাকা। তার মানে এই যে লাস্টের m, এটা হচ্ছে আসলে ইন্টারেস্ট। দেন তাহলে m এর ভ্যালুটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। এইখানে এই ম্যাথ পরে অনেকে হয়তো পরীক্ষা হলে কেমন কেমন করতে পারেন যে আচ্ছা সবই এক, কি করব, m টাকার m% হারে 4 বছর পরে সুদ m, তাহলে m এর মান কত? আপনি কিন্তু পরীক্ষার হলে খুব ঘাবড়ে যেতে পারেন যে আসলে কোনটা কি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এম, এই যে প্রথম এম যেটা, এটা কিন্তু আসলে এখানে প্রিন্সিপাল। এখানে গ্রামারের একটা ব্যবহার আছে, আমি ওই ব্যবহার যদি আপনাকে একটু বলি যে এখানে এই ইস পর্যন্ত যদি অফ করে দেন, হ্যাঁ, তাহলে ইফ দ্য ইন্টারেস্ট অফ টাকা এম ইস এম, তার মানে এম টাকার ইন্টারেস্ট কত? এম টাকা, এম টাকার ইন্টারেস্ট এম টাকা, তার মানে আমার প্রথম এমটা হচ্ছে কি প্রিন্সিপাল, আর এই এমটা হচ্ছে কি ইন্টারেস্ট। এবার অতিরিক্ত তথ্য, এট m% ইন 4 ইয়ার্স, 4 বছর পরে m% হারে সুদ যদি m টাকা হয়, তাহলে m এর ভ্যালুটা কত? আসেন পরীক্ষার হলে এই ম্যাথ আপনি সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ডে করবেন, আমি সেটা দেখাই, তারপরে বিশ্লেষণটা দেখাচ্ছি। আমাদের পরীক্ষার হলে এই m এর ভ্যালু বের করার ওয়ে যেটা হবে সেটা হচ্ছে সরাসরি 100 কে আমরা ইয়ার দ্বারা ভাগ করে দিব। কেন? ইয়ার দ্বারা ভাগ করে দিব। কত বছর? 4 বছর। তাহলে 4 25 কত? আমাদের 25। তাহলে আমাদের m এর ভ্যালুটা হচ্ছে কত? 25। আপনি হয়তো কিছুই বুঝতে পারেন নাই। ইয়েস, এটা আপনি তখনই বুঝবেন যখন সম্পূর্ণরূপে আপনার বেসিকটা ক্লিয়ার থাকবে, তখন আর আপনার এটা আলাদা করে মুখস্থও করতে হবে না। চলেন এবার আমরা একটু এই ম্যাথের বেসিক ডিসকাশনটা করার এখানে আমরা একটু চেষ্টা করে দেখি। এখানে আমাদের সূত্র তো বারবার একটাই বলছিলাম, সেটা কি I ইকুয়াল PRN। এখন এই প্রশ্নে কে আই, কে পি, কে আর এইগুলো আমরা বের করব। তো খেয়াল করে দেখেন আমাদের ইন্টারেস্ট কত? এই লাস্টের এমটা ইন্টারেস্ট, এম। আমার প্রিন্সিপাল কত? এই যে প্রথম এমটা যেটা, সেটা প্রিন্সিপাল, ইনটু সুদের হার কত? আর এখানে দেখেন m%, দ্যাট মিন্স m/100, m% মানে হলো m/100, ইনটু কত বছর? 4 বছর। এবারে বুঝবেন যে আসলে কেন এই টাইপের সেম ভেরিয়েবল বা চলক থাকে, কেন 100 কে বছর দ্বারা ভাগ করে দিলে ওই চলকের মান বের হয়ে আসে। কেমন? তো এবার যদি আমরা এটাকে একটু কাটাকাটি করি, তাহলেই আপনি সহজে ধরতে পাচ্ছেন। এই m, এখান থেকে একটা m, আমরা উভয় পাশে m দ্বারা ভাগ করে সরিয়ে দিলাম, আর এই 100 4 দ্বারা এই 100 কে কেটে দিই, তাহলে এখানে কত হয়? 25। আমরা কিন্তু আপনাকে শিখাবো যে সমীকরণ থাকলে উপরে উপরে, দ্যাট মিন্স লব লব হর হর কিভাবে কাটা যায় দ্রুত আপনার টাইমটা সেভ করার জন্য। তাহলে এখানে হচ্ছে কত? 1
আর উপরে আমার আছে কত এম, আর নিচে আছে কত 25। তো এবার যদি আড়াআড়ি গুণ করে দেই তাহলে এম এর ভ্যালুটা কত দাঁড়াচ্ছে 25 দাঁড়াচ্ছে, তাই না? খুব মজার। এবার আসেন প্রশ্নটা যদি একটু চেঞ্জ করে আসে, ধরেন এম এর জায়গায় এক্স থাকলো আর বছর 3 না দিয়া 4 না দিয়া বললো 3 বছর। তো তখন আমার ধরেন এখানে আমি এমই বললাম, এম এর ভ্যালু কি হইতো, 100 কে 3 দিয়ে ভাগ করে দিতাম, যা আসতো তা, দ্যাট মিন্স 33.33 এত হতো। যদি 5 দিত তাহলে কি হতো 20 হতো, এই তো, ঠিক আছে। তবে এই পরীক্ষায় একাধিকবার এই ম্যাথটা আসছে, জাস্ট সে অক্ষরগুলো চেঞ্জ করে, আগে এইবার এম দিছে, এর আগে দিছিল এইচ, আর বাকি সব ঠিক ছিল। ওকে, আসেন আমরা তাহলে নেক্সটে দেখি আরো একটা কোশ্চেন। আমরা খুব জনপ্রিয় একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এটা ক্লাস 9 10 এও আছে, এটা অনেকবার অনেক পরীক্ষায় আসছে। কি বলছে দেখেন, কোনো আসল 3 বছরে মুনাফা সহ 5,500 টাকা হয়, তাহলে পরে যে কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট, মুনাফা, দ্যাট মিন্স মুনাফা আসলের 8-এর 3 অংশ, মুনাফা আসলের 8-এর 3 অংশ, তার মানে আমার আসল যদি 8 একক হয় মুনাফা হবে 3 একক, এটার মানে হচ্ছে এটা। অংশ হলে মুনাফার হার কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে, তার মানে আর পার্সেন্টের ভ্যালু এটা জানতে চাওয়া হয়েছে। তার মানে এবারও কিন্তু আমরা ম্যাথটা করব কোন সূত্র দিয়া, আই ইকুয়াল পি আর এন, কিন্তু তার বাকি ইনগ্রেডিয়েন্ট গুলো আমরা একটু আলাদা করে বের করে নিব আর বাদে, কারণ আমাকে বের করতে বলছে কি আর এর ভ্যালু, তাহলে পি এন এবং আই এটা আগে বের করে নিতে হবে। এখন ম্যাথটা আমরা শুরু করব কোথা থেকে, আমি কয়েকটা ধাপে এই ম্যাথটা দেখাচ্ছি। দেখেন আমাদের এখানে তারা বলেই দিচ্ছে যে মুনাফা নাকি হবে আসলের 8-এর 3 অংশ, তার মানে আমার আসলটা যদি 8 হয় তাহলে 3 যেটা সেটা হবে আমার কি মুনাফা, এটাকে আমি চিন্তা করব আসলের একক, আসল, আর এটা হবে আমার কি মুনাফা, ঠিক আছে। তো তাহলে এই দুইটাকে যদি আমি অ্যাড করে দেই, যোগ করে দেই, তাহলে আমি কি পাবো, মুনাফা আসল পাবো, মুনাফা প্লাস আসল, এই দুইটা জিনিস আমরা এখানে পাবো। তাহলে মুনাফা আসলে কত হবে, এই দুইটা যোগ করলেই হয়ে যায়। তাহলে আমরা এখানে একটু এইটা বোঝার চেষ্টা করি যে এই 8 আর 3 যোগ করলে কত হচ্ছে 11, তার মানে আমাদের মুনাফা আসল হচ্ছে কত 11 টাকা, মুনাফা আসল হচ্ছে 11 টাকা। এরই মধ্যে আমার আসল হচ্ছে কত টাকা 8 টাকা। তো আমরা যদি আসলটা বের করতে পারি বাকি সব বের করা যাবে। তাহলে দেখেন এই অংশ থেকে আমরা যদি এটাকে একটু ঐকিক ক্রমে আপনাদেরকে সাজিয়ে দেখাই, যে মুনাফা, মুনাফা প্লাস আসল, আসল 11 টাকা হলে, 11 টাকা হলে, 11 একক টাকা হলে আমাদের আসল কত, আমাদের আসল হলো, আসল হলো 8 টাকা। এখন এবার আসি, তাহলে আমাদের যদি মুনাফা আসল, মুনাফা আসল 1 টাকা হয় তাহলে আমার আসলটা কত, তখন আমরা 8/11 বলবো। এবার আসেন আমার মুনাফা আসলে কত টাকা 5,500 টাকা, আমি প্রথমে একদম ঐকিক নিয়মে ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে এইবার আমার এখানে কি হবে, 1 টাকার জায়গায় হবে হচ্ছে 5,500 টাকা। যদি আমার মুনাফা আসল হয় তাহলে আমার আসলটা কত হবে, তাহলে 8/11 ইন্টু কি 5,500। তো এইটাকে যদি আমরা এবার কাটি 11 দিয়া, এখানে কাটতে হবে 500, আর 5 গুণ করলে কত হবে 40, তার মানে 4,000 টাকা হবে আমার আসল। দেখেন আপনি যদি আসল জানেন তাহলে এখন আপনি মুনাফাটাও বের করতে পারবেন। তাহলে আমার মুনাফাটা কত আসে দেখেন তো, আমাদের মুনাফা প্লাস আসল মিলে ছিল কত টাকা, মুনাফা আসলে ছিল 5,500 টাকা, আর আসল পাইছি কত 4,000 টাকা। তাহলে এখন আমি বলতে পারি যে আমার মুনাফাটা কত, মুনাফা, মুনাফা, আমার মুনাফা আসলে ছিল কত 5,500। তাহলে এই যে 5,500 তার থেকে যদি আমি কি বাদ দিয়ে দেই, 4,000 টাকা বাদ দিয়ে দিই আসল, তাহলে কিন্তু আমার এখানে কত দাঁড়ায় 1,500 টাকা হচ্ছে আমাদের মুনাফা। এইবার আমাদের ওই সূত্রে মানটা যদি বসিয়ে দিই তাহলেই তো রেজাল্টটা চলে আসতেছে। তাহলে আমাদের সূত্রটা কি ছিল একটু খেয়াল করে দেখেন, আই ইকুয়াল পি আর এন আমরা বলেছিলাম, পি আর এন। এবার আসেন তাহলে আমরা ওই মুনাফার জায়গাগুলো থেকে আমরা সবগুলো মান বসিয়ে দিই। আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি, আমরা এই পাশে লিখি, এই অংশটা মুছে দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সূত্রটা কি আই ইকুয়াল পি আর এন, ঠিক আছে, অথবা পি এন আর। তার মানে এইবার আমার মুনাফা ছিল কত টাকা 1,500 টাকা, আসল ছিল কত টাকা 4,000 টাকা, কত বছর ছিল, বছর ছিল আমাদের এখানে
কত বছর? 3 বছর। ঠিক আছে, আর কি জানতে চাইছে? সুদের হার জানি না, তার মানে R%, তার মানে R/100। এই তো, এবার ক্যালকুলেশন করেন। তো আমরা এখানে কাটাকাটি করলে যে কাজটা করতে পারি, খেয়াল করে দেখেন, এইখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য আমরা সরিয়ে দিতে পারি। ঠিক আছে, আর এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, একটা শূন্য, আবার এখান থেকেও একটা শূন্য সরিয়ে দিতে পারি। এবার আসেন, আমরা এই যে 3 দ্বারা এই 5কে যদি কাটি, তাহলে 3 5 কত হয়? 15। আমরা শিখাবো আপনাকে যে ভগ্নাংশের সমীকরণের ক্ষেত্রে উপরে উপরে লব লব হর হর কিভাবে কাটা যায়, এক লাইনে কিভাবে কাটতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে কত? আমরা যদি কাটাকাটি করি, আলটিমেটলি এখানে থাকে 5, আর ওইখানে থাকে হচ্ছে 4R, আর এখানে থাকে হচ্ছে 10। তার মানে আর আর গুণ করলে 4R সমান 5 10 কত? 50। তাহলে 50কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে খেয়াল করে দেখেন আমাদের 4 12 কত? 48। তার মানে আর এর মান 12, তারপরে পয়েন্ট কত থাকে? 50। দ্যাট মিন্স আমাদের হবে হচ্ছে 4 5 20, তার মানে 12.5%। তাহলে সুদের হারটা কত হচ্ছে? 12.5%। ঠিক আছে, এখন এইভাবে না করে আপনি চাইলে সমীকরণের মাধ্যমেও কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারেন। সেটা কেমন? চলেন তাহলে আমরা একটু দেখি। তো আপনি যদি মনে করেন যে এইখানে যে এইটা হচ্ছে মুনাফা আর এটা হচ্ছে আসল, তাহলে আপনি এখানে ধরে নিতে পারেন যে ধরি আমার আসল সমান 8x টাকা, আর আমার মুনাফা সমান আমরা বলতে পারি 3x টাকা। আমরা শিখাবো যে অনুপাত থাকলে কেন সেম চলক ধরতে হয়। এবার আসেন প্রশ্ন মতে আপনার কাছে যেটা ভালো লাগে, প্রশ্ন মতে মুনাফা আসলে যোগফল কত? 5500 টাকা। তাহলে এইখানে আমার কত হয়? 8x + 3x যোগ করলে কত হবে? 5500 টাকার সমান হবে মুনাফা আসল। তাহলে এখানে কত হয়? 11x। অতএব 5500 11 দিয়ে যদি ভাগ করেন, x এর ভ্যালু 5 11 55, দ্যাট মিন্স 500 টাকা x এর ভ্যালু। তাহলে এবার কি আপনি এক্স্যাক্টলি বলতে পারেন না যে আপনার এক্স্যাক্টলি আসলটা কত? 8x, x এর মান কত? 500। তার মানে 8 × 500। দেখেন খুবই মজার, আমরা আরো ফ্যান্টাস্টিক ওয়ে আপনাদের শিখাবো এরকম ক্লাসে আস্তে আস্তে করে, যাতে করে আপনি যেভাবেই আপনার জন্য ইজি হয় আপনি সেভাবেই করতে পারবেন। তাহলে 5 × এখানে কত? 500, 3 5 কত? 1500। ইয়েস, আমার মুনাফা 1500, আসল কত? 400। খুব সহজে বের হয়ে গেল না? এইবার জাস্ট আমরা খালি এখন মানটা বসায় দিই। তাহলে আমার এখানে 1500 হচ্ছে কত? আয়ের মান। ঠিক আছে, I = PRN যদি আমরা বলি, সমান এখানে P এর মান কত? 4000, আর আমাদের R% মানে জানি না, R/100 ইনটু বছর কত দেওয়া আছে? বছর দেওয়া আছে এখানে মেবি 3। অতএব এইটা কাটাকাটি করে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম 12.5% এসেছিল আনসার। আপনি এভাবেও করতে পারেন। ঠিক আছে, এটা আরো একটা ফ্যান্টাস্টিক ওয়ে আছে, ওইটা আমরা আরো দ্রুত কিভাবে করা যায়, আরো সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ডে করতে পারবেন, সেটাও আপনাদের সাথে আমি আলোচনা করব মূল ক্লাসটাতে। কারণ এইবার আমরা একটু আরেকটা মেতে যাই, এই ম্যাথটা অনেক বেশি সময় নিয়ে করে ফেলছি। এবার আসেন আমরা আরেকটা ইংলিশ ম্যাথ দেখব এই শুরু থেকে। কি বলছে দেখেন, দ্য সেম অফ প্রিন্সিপাল ইন্টারেস্ট অফ আ সার্টেন অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট টাকার ইন্টারেস্ট অফ মানি উড বি টাকা 460 আফটার 3 ইয়ার্স। তারা বলতেছে যে কিছু একটা টাকা 3 বছর পরে সুদে আসলে 460 টাকা হয়ে যাবে। কত পরে? আফটার 3 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 3 বছর পরে কিছু একটা টাকা এখন থেকে 3 বছর পরে সুদে আসলে কত হয়ে যাবে? 460 টাকা হয়ে যাবে সুদে আসলে। এন্ড এবং টাকা 500, এবং সেই টাকাটা নাকি 500 টাকা হয়ে যাবে আফটার 5 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 5 বছর পরে এই টাকায় এখন থেকে 5 বছর পরে সুদে আসলে হবে কত টাকা? 500 টাকা। এবার বলতেছে যে হোয়াট ইজ দ্য ইন্টারেস্ট রেট, আসলে এখানে সুদের হার ওভারঅল ইন্টারেস্ট রেটটা কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, ম্যাথে যদি কোনো কিছু উল্লেখ না থাকে সেটা কি সিম্পল ইন্টারেস্ট না কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি বুঝবো কি যে এটা সরল মুনাফা না চক্রবৃদ্ধি মুনাফা, বুঝবো কিভাবে? ভাই প্রশ্নে যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে এটা সরল মুনাফা, আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা হইতে হয় তাহলে ওই প্রশ্নে অবশ্যই চক্রবৃদ্ধি মুনাফা কথাটা উল্লেখ থাকবে, আদারওয়াইজ সেই ম্যাথটা স্যালারি রিলেটেড হবে অথবা পপুলেশন রিলেটেড হবে কিংবা ডেপ্রিসিয়েশন রিলেটেড হবে, তাহলে বুঝতে পারবেন যে এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে বুঝতে পারলাম কম্পাউন্ড ইন্টারেস্টের ইন্ডিকেটর মাস্ট বি প্রশ্নে দেওয়া থাকবে, আর সিম্পলের ক্ষেত্রে থাকলে সিম্পল, না থাকলেও সিম্পল। ঠিক আছে, ওকে। এবার আসি তাহলে এই ম্যাথটাও কিন্তু আমরা কিভাবে করব, ওই একই সূত্র I = PRN এটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো এটাই কিন্তু ফ্যান্টাস্টিক সূত্র। হ্যাঁ, আমাদের সরল মুনাফার ক্ষেত্রে অযথায় আমরা ওই
বড় ক্যালকুলেশন গুলোতে যাব না। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে সুদের হার, তাহলে এই যে আর এর ভ্যালুটা যদি আমি বের করতে চাই, তাহলে আমার অবশ্যই এই দিক দিয়ে এন এর মান, পি এর মান, আই এর মান, এইগুলা ইন্ডিভিজুয়ালি তিনটার মান আমার লাগবে। তো সেটা কিভাবে বের করব? আচ্ছা দেখেন তো আমরা এইভাবে চিন্তা করতে পারি কিনা, আমাদের 5 বছর পরে সুদে আসলে কত হবে? 500 টাকা। সুদ প্লাস আসল মিলে 500 টাকা। তাহলে আমি যদি বলি আমার আসলটা হলো পি টাকা প্লাস 5 বছরের ইন্টারেস্ট, 5 বছরের ইন্টারেস্ট। এখানে অনেক মজার ব্যাপার আছে যে প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট সেম থাকে, এগুলো নিয়ে আরো কথা আছে, আমরা সেগুলো ক্লাসে বলবো। তো 5 বছরের ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এই হলো 5 বছর পরে সুদে আসলে মোট কত টাকার সমান হয়? 500 টাকা। এবার আসেন প্রিন্সিপাল প্লাস কয় বছরের ইন্টারেস্ট? 3 বছরের ইন্টারেস্ট, কত হয়? 460। তাহলে 3 বছরের ইন্টারেস্ট আমার এখানে হবে কত? 460 টাকা। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা বিয়োগ করে দেই, এখানে খেয়াল করে দেখেন, যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা খুব সহজে ইন্টারেস্টটা পেয়ে যাচ্ছি 1 বছরের। তো পি পি কাটা গেল, তাহলে 2 বছরের ইন্টারেস্ট চলে আসতেছে। এখানে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে হচ্ছে 40। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? আমরা যদি বলি তাহলে 1 বছরের ইন্টারেস্ট 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 20। এখন দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু প্রিন্সিপাল বের করা। আমি যদি প্রিন্সিপালটা বের করতে পারি বাকি সব বের হয়ে আসবে। খেয়াল করে দেখেন, আমি চাইলে এই সমীকরণে কিংবা এই সমীকরণে যে কোনোটাতেই আমি যদি সুদের মানটা বসায় দিই তাহলেই হয়। আচ্ছা আমি শুরুটাতে বসাই, এখানে কয় বছরের ইন্টারেস্ট আছে? 3 বছরের। আমি পাইছি কি 1 বছরের, তাহলে এখান থেকে আমি 3 বছরের ইন্টারেস্ট বের করতে পারবো না? এই পাশে 3 দিয়ে গুণ করে দিই, এই পাশে 3 দিয়ে গুণ করে দিই, তার মানে আমাদের এটা 3 20 শেষ, হ্যাঁ 20 হবে। তাহলে আমাদের 3 20 কত হবে? 60। তাহলে আমরা বলতে পারছি 3 বছরের সুদ কত টাকা? 60 টাকা। এইবার আমি এখন প্রিন্সিপালটা বের করতে পারবো এই যে সমীকরণটা এইটা থেকে। তাহলে আমাদের প্রিন্সিপাল প্লাস 3 বছরের ইন্টারেস্ট মিলে ছিল কত? 460 টাকা। কেমন? তাহলে এইখান থেকে প্রিন্সিপাল সমান আমরা বলতে পারি 460 মাইনাস 3 বছরের ইন্টারেস্ট। তাহলে 3 বছরের ইন্টারেস্ট কত পাইছি? 60 টাকা পাইছি। অতএব ক্যালকুলেশন করলে আমার প্রিন্সিপালের ভ্যালুটা কত চলে আসছে? 400 টাকা। আপনার প্রশ্ন এই পর্যন্ত হয় কিন্তু যে প্রিন্সিপালটা তাহলে কত? 400 টাকা। এবার আসেন আমরা এখানে জাস্ট মানগুলো বসায় দিই, তাহলে আমাদের সুদের হারটা বের হয়ে আসবে। তো এইখানে আমরা বলেছিলাম আই ইকুয়াল পি আর এন। তো আয়ের ভ্যালু আমরা ইন্টারেস্ট কত বছরে বসাবো? ভাই আপনি যত বছরে বসান না কেন, যদি 3 বছরে বসান তাহলে বছর 3, 2 বছরে বসালে বছর 2, তার চেয়ে বরং আমি 1 বছরে বসাই, কারণ ক্যালকুলেশন করলে আবার সেই 1 বছরে ফিরে আসবে। তাহলে আমার 1 বছরের সুদ কত হয়েছে? 20। আমার প্রিন্সিপাল কত? এই যে 400। আমার সুদের হার কত সেটাই জানি না, বের করব, তাহলে সেটাকে আমরা বলবো r%, দ্যাট মিন্স r/100। আমার বছর কত? আমি 1 বছরের সুদ বসাইছি তাই এখানে 1 বসাবো। আমি যদি 2 বছরের সুদ বসাইতাম 40, তাহলে এখানে 2 বসাইতাম। আমি যদি 3 বছরের সুদ 60 বসাইতাম তাহলে এখানে বছর কি দিতাম? 3। ঘুরে ফিরে তো সেই কেটে আমার একই জিনিস আসতো 1 বছরে। এখন যদি আমরা একটু কেটে দেই এই 0 এই 0 আর এই 4 দিয়া এই 20 কে যদি কাটি তাহলে কত হয়? 5। আমরা এই যে অ্যাডভান্স ক্যালকুলেশন গুলো এগুলো কিন্তু আমরা অবশ্যই ক্লাসে আপনাদেরকে শিখাবো খুব দ্রুত কিভাবে এক লাইনে কাটাকাটি করে আপনি তার ফলাফলটা বের করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, আসেন আমরা আরো কিছু কোশ্চেন একটু দেখার চেষ্টা করি। এইবার খুব ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ। খুব ইম্পর্টেন্ট কথা, এই জায়গাটা থেকে কিন্তু আপনার শিখার আছে। 1 বছরের সুদ, সুদ আসলের 5-এর 1 অংশ, তার মানে 1 বছরের সুদ সুদ আসলের 5-এর 1 অংশ, তার মানে সুদ আসল যদি 5 হয় তাহলে সুদ হবে কত? 1। এইটা মিন করছে এখানে। তাহলে আমাদের কাছে সুদের হারটা নির্ণয় করতে বলছে। তাহলে ওই জায়গা থেকে আমরা একটু চিন্তা করি যে এই যে 1/5 এটা আসলে কি মিন করতেছে? এই যে 5 এটা মিন করতেছে এখানে সুদ আসল, সুদ প্লাস আসল। তারা বলেই দিছে এখানে সুদ আসলের 5-এর 1 অংশ। আর এই 1 এখানে কি রিপ্রেজেন্ট করতেছে? 1 এখানে রিপ্রেজেন্ট করছে হচ্ছে সুদ। ওকে, এবার আসেন আমরা ওইখান থেকে ধরেই আমাদের আসলটা বের করে নিয়ে আসতে পারি, কারণ আমার এখানে আসলটা লাগবে। তাহলে দেখেন এই দুইটা ইনফরমেশন ব্যবহার করে আমরা কি আসল এখান থেকে বের করতে পারি না? যে আসল সমান আমার সুদ আসল কত? 5 একক টাকা, মাইনাস আমার সুদ কত? 1 একক টাকা, তাহলে বিয়োগ করলে আমার কত? 4 একক টাকা হচ্ছে আসল। এইবার আমি সরাসরি সূত্রে চলে যাই, এবার আর ব্যাপক বিশ্লেষণে গেলাম না। I ইকুয়াল পি আর এন, তার মানে আমার এখানে সুদটা কত? আমার সুদটা হচ্ছে 1 টাকা বা 1 একক টাকা। আমার প্রিন্সিপাল কত? 4 একক টাকা। তাহলে আমি এখানে 4 বললাম। কি জানতে চাইছিল? সুদের হার জানি না, r%। r% মানে কি? r/100। কত বছর? 1 বছরের সুদ, তার মানে এখানে আমি কি বসাবো? 1। এইবার আপনি কাটাকাটি করেন, তাহলে খুব দ্রুতই আনসার চলে আসতেছে। এই 4 দ্বারা এই 100 কে কাটলে কত হয়?
25, ইয়েস, এটা ক্যালকুলেশন করলে অতএব আর এর ভ্যালু কত চলে আসতেছে? 25%। তার মানে সুদের হারটা কত? 25%। এখন এই পুরো গল্পগুলো যদি কেউ ভালো করে রিয়ালাইজ করতে পারে, পরীক্ষার হলে এইসব করবে না, সে সরাসরি কি করবে জানেন? এখানে সুদ আসলের 1/5 সুদ, তার মানে আমার আসল হচ্ছে কত টাকা? আসল হচ্ছে 4 টাকা। সে 5 - 1 তার সমান আসল হচ্ছে কত? 4 একক টাকা সে বলবে। অতএব আই মানে 1, প্রিন্সিপাল মানে হচ্ছে 4, সুদের হার জানি না, ইনটু 1 বছর। যেহেতু 1 বছর বলছে, সরাসরি আসলে সে তাও করবে না, সে সরাসরি আর এর মানটা এইভাবে বের করে নিবে যে r% সমান 100 কে সে 4 দ্বারা ভাগ করে দিবে। তাহলে 4 25 কত? 100। এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে 4 দ্বারা ভাগ করে দিচ্ছে। কেন? সেই পুরো গল্পটা তার ভিতর আগে থেকেই সেট আপ করা আছে। ঠিক আছে, ওকে। আমরা এইরকম করেই শিখাবো আপনাকে, একদম বেসিক ধরে ধরে, এবং আপনি খুব দ্রুত কিভাবে এমসিকিউ পরীক্ষার হলে ক্যালকুলেশন করতে পারেন সেগুলো। আর এমনি আপনাদের যে বেসিক ক্যালকুলেশন সেগুলো তো আমরা শিখাবোই, যেগুলো ফ্র্যাকশন দেখেই বলে দিতে পারবেন তার পার্সেন্টেজ কত হবে। আমরা বরং আরো একটা প্রশ্ন দেখি, কি বলছে দেখি। এবার আপনাদের সাথে ভগ্নাংশ নিয়ে আমরা কিছু আলোচনা করব। এতক্ষণ আমরা সুদ আসলে কিছু ম্যাথ আলোচনা করেছি, এবার আসেন আমাদের লেকচারে ভগ্নাংশের। সব সময় এই প্রশ্নগুলো থাকে পরীক্ষায়, এমন এমন সহজ কোশ্চেনগুলো। কি বলছে? নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? আমরা লাস্টে এই টাইপের কোশ্চেন আমরা 47, 49 বিসিএসও দেখছি। ঠিক আছে, আমরা প্রাইমারি পরীক্ষায়ও দেখছি, খাদ্যের পরীক্ষায়ও দেখছি, বারবার আসতেছে এবং আসবে। তাহলে আপনার এই বিষয়গুলো একটু ভালোভাবে যদি রিয়েলাইজ করতে পারেন, তাহলে খুব সহজেই এই মার্কগুলো কিন্তু মিস হয় না। তো আমরা যে কাজটা করব, আগে একটু বেসিকটা ক্যালকুলেশন করে আসি আপনাদের সাথে, যে এখানে ভগ্নাংশের ছোট বড় আমরা কিভাবে আইডেন্টিফাই করব। খেয়াল করে দেখেন, সাপোজ এই হলো, ধরেন এখানে একটা আমরা অ্যাপল বললাম, সেম সাইজের আরেকটা অ্যাপল এখানে বললাম। এখন খেয়াল করে দেখেন, এই অ্যাপলটাকে যদি আমি সমান 2 ভাগে ভাগ করি, আর এইটাকে যদি আমি ধরেন সমান 3 ভাগে ভাগ করি, তার থেকে যদি আপনার এই অংশ থেকে যদি একটা স্লাইস আপনাকে দেওয়া হয়, তাহলে তার গাণিতিক ব্যাখ্যা কি হবে? 1/2। আর এইখান থেকে যদি একটা স্লাইস দেওয়া হয়, তাহলে তার গাণিতিক ব্যাখ্যাটা কি হবে? 1/3। এখন কোন স্লাইসটা আপনি নেবেন? আপনি নিশ্চয়ই বলবেন আমি এই স্লাইসটা নিব। তার মানে এই ভগ্নাংশটা বড়। হয়তো আপনি গ্রাফ দেখে বুঝলেন যে হ্যাঁ এটা বড়। এখন কেউ কেউ হয়তো এটা জানেন যে ভগ্নাংশের লব যদি সেম থাকে, লব মানে এখানেও 1 এখানেও 1, লবটা কি সেম না? যদি ভগ্নাংশের লব সেম থাকে, তাহলে যার হর ছোট হয় সেই ভগ্নাংশটা আলটিমেটলি কি হয়? বড় হয়। এখন প্রশ্ন হলো, তাহলে ছোট আমরা কিভাবে আইডেন্টিফাই করব? যদি আমাদের এইখানে লব সেম ছিল, যদি হর সেম থাকে, ধরেন আমি এখানে বললাম 7 আর এখানে হচ্ছে ধরেন 5, আবার আমি আরেকটা ফ্র্যাকশন বললাম 7/10। এখন এই দুইটা ফ্র্যাকশনের মধ্যে কে বড় কে ছোট? তো এইখানে সবচেয়ে বড় ভগ্নাংশটা কি হবে? যদি হর সেম থাকে, তাহলে যার লব বড় সেই বড় হয়। তার মানে আপাতত এই ভগ্নাংশটা বড়, 10/7। কিন্তু আপনার প্রশ্নে যদি এমন কোনো প্রশ্ন থাকে যার লব এবং হর কোনো কিছুই সেম না, সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? লব এবং হর কোনোটাই সেম না, যেমন এই কোশ্চেনটার দিকে তাকায় দেখেন, এখানে আমাদের কি লব এবং হর কোনোটাই এখানে কি না, সেম না। সেই ক্ষেত্রে আমরা কিভাবে ক্যালকুলেশন গুলো করব? তো সেটা আমরা যেভাবে করব সেটাকে বলি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন বা আড়াআড়ি গুণের মাধ্যমে আমরা করার চেষ্টা করব। তো আড়াআড়ি গুণের মধ্যে যদি করার চেষ্টা করি, তাহলে এখানে দেখেন কি আছে আমাদের 2/5। আমরা একটু দেখি, এখানে প্রথমে কি আছে? 2/5, আর এখানে কি আছে? 3/10, এখানে কি আছে? 4/15, এবং লাস্ট ওয়ান কি? 7/20। এবার এদের মধ্যে কোন ভগ্নাংশটা সবচেয়ে বড় আমরা সেইটা আইডেন্টিফাই করতে চাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশনটা কেমন? আমরা প্রথম দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ নিয়ে আগে আমরা চিন্তা করব। তো এই দুইটা ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব। গুণ করার পর যে গুণফলটা পাবো, সেই গুণফলটা কত? 10 × 20। সেই গুণফলটা আমরা প্রথম ভগ্নাংশের নিচে লিখব, এবং আমরা এইটা এজিউম করব যে 2/5 এখন আর নাই, এখন আছে কত? 20। তার মানে এই 20 এই 2/5 ভগ্নাংশটাকে রিপ্রেজেন্ট করছে। আগে বোঝার চেষ্টা করেন। এবার নিচে নেমে যাব, নেমে গিয়ে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। 3 × 5 কত হবে? 15। 15 এই 3/10 এর নিচে লিখব। তার মানে এবার আমরা চিন্তা করব, এখানে 3/10 নাই, 3/10 এর রিপ্লেসমেন্টে 15 চিন্তা করব। এবার আপনি বলেন 20 এবং 15 এর মধ্যে বড় কে?
20 এবং 15 মধ্যে অবশ্যই কে বড়? 20 বড়। তাহলে এই দুইটা ভগ্নাংশের মধ্যে আমরা বলতে পারি আপাতত 2/5 হচ্ছে কি বড়। এইবার এইটার সাথে আমরা পরেরটা কম্পেয়ার করব। তাহলে এইখান থেকে আমি নিয়ে আসি হচ্ছে 2/5, আর পরের ভগ্নাংশটা এখানে কত? 4/15, ঠিক আছে। তাহলে আমরা আড়াআড়ি গুণ করি এবার, তাহলে কত হয়? 15 দুগুণে 30, এই 30 সেই একইভাবে 2/5 কে রিপ্রেজেন্ট করবে। আবার নিচে নেমে যায়, 4 5 কত হয়? 20। তাহলে এই 20 এই ভগ্নাংশটাকে রিপ্রেজেন্ট করবে। তার মানে এখন আমরা এই ভগ্নাংশ না দেখে 20 এবং 30 দেখি, তার মধ্যে বড় কে? 30। তাহলে এই ভগ্নাংশটাই এখন পর্যন্ত বড় আছে, তাহলে এটা ক্রস। তাহলে এইবার আবার আমরা কি করব? এই যে 2/5 আছে এইটা দিয়া আমরা 7/20 এই ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করব সেই একইভাবে। তাহলে এবারও আমরা যদি আড়াআড়ি গুণ করি, 20 দুগুণে কত হবে? 40, আর 5 সাথে কত হবে আড়াআড়ি গুণ করলে? 35। এবারও দেখেন 40 এবং 35 এর মধ্যে বড় কে? 40। তার মানে এইবারও কে বড়? 2/5 বড়। তাহলে সবগুলোর সাথে কম্পেয়ার করে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 2/5 এই ভগ্নাংশটাই এই চারটা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় ভগ্নাংশ। এখন আমি আপনাকে বুঝিয়েছি তাই সময় লেগেছে, কিন্তু আমাদের পরীক্ষার হলে বোঝার পর এটা যদি একটু রিয়েলাইজ করতে পারেন খুব বেশি সময় কিন্তু লাগবে না। আদারওয়াইজ এইগুলা যদি নরমালি ক্যালকুলেশন করতে চান তাহলে সিস্টেম যেটা সেটা কিন্তু বেশ সময়ের ব্যাপার। সেটা কি করতে হয়? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। একদম যদি বলেন ক্লাস 7 8 এর বইয়ে দেখবেন সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে তারপরে আপনার কে বড় কে ছোট আইডেন্টিফাই করতে হয়। এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আসেন তাহলে আমরা আরো একটা কোশ্চেন এখানে দেখি। এবার আমরা একটা ইংলিশ কোশ্চেন দেখি ভগ্নাংশ রিলেটেড। এখানে তারা কি বলছে? আ কেক ডিভাইডেড ইনটু 18 পিস। তারা বলতেছে একটা কেককে আপনি কয়টা ভাগে ভাগ করবেন? 18টা ভাগে ভাগ করবেন। ফাইন। হি তারপরে রেহেনা ইফ রেহেনা টেক্স 1/3, যদি রেহেনা ওই 18টা পিস এর 3/1 অংশ নিয়ে থাকে অফ দ্য কেক, তার মানে রেহেনা নিয়েছে কত? এই 18 পিস এর 3/1 অংশ রেহেনা নিয়েছে, এটা বলতেছে। এন্ড এবং তারপরে যেটা বলছে রাশেদ টেক্স 1/3, রাশেদ নাকি 3/1 অংশ নিছে কার? অফ দ্য কেক লেফট, মানে রেহেনা নেওয়ার পর যে কেকগুলো বাকি ছিল তার আবার 3/1 অংশ নিছে কে? রাশেদ। এখন আমাদের কাছে বলতেছে হাউ মেনি পিস আর লেফট, তার মানে দুইজন নেওয়ার পর এই মুহূর্তে কত পিস কেক আছে? এটা আমরা চাইলে মুখে মুখেও করতে পারি। আসেন, আমাদের টোটাল এখানে কেকের পিস ছিল কয়টা? 18 পিস কেক ছিল, তাই না? 18 পিস কেক ছিল। এই 18 পিসের মধ্যে আমাদের রেহেনা টেক্স 1/3, তাহলে রেহেনা কতটুকু নিয়েছে? রেহেনা নিয়েছে হচ্ছে এখানে 1/3। 1/3 কার 1/3 নিয়েছে? 18 এর 1/3। 18 1/3 মানে আমাদের এখানে কত? 318 কাটলে 6, তার মানে রেহেনা নিয়েছে কয়টা? 6টা। রেহেনা 6 পিস কেক নিয়েছে। এবার লেফট মানে বাকি আছে কি পরিমাণ, বা রিমেনিং আমরা এখন বলতে পারি, বা লেফট যেটাই বলি না কেন, রিমেনিং অথবা লেফট। লেফট আছে আমার কত? আগে ছিল 18, এর মধ্যে রেহেনা নিয়ে নিছে 6, তাহলে এই মুহূর্তে আছে আমার কত? 12টা। এই 12টার আবার 1/3 টেক্স কে? রাশেদ। তার মানে এইবার আমরা বলতে পারি যে রাশেদ নিয়েছে কয়টা? 1/3। কার 1/3? রিমেনিং বা লেফটের 1/3, এই 12 এর 1/3। তাহলে এইবার আমাদের এখানে কাটলে হয় হচ্ছে আমাদের এখানে কত? 1/3 নিয়েছে, তাই না? 1/3, তার মানে 3 দিয়া এই 12 কে কাটলে কত হবে? 4। তার মানে রাশেদ কয়টা নিয়েছিল? 4টা নিয়েছিল। এরপর জানতে চাইছিল আর লেফট, তার মানে বাকি কতগুলো কেক রয়ে গেল। তার মানে আগে ছিল রাশেদ নেওয়ার আগে ছিল কয়টা? 12টা। রাশেদ নিচে কয়টা? 4টা। তাহলে আছে কয়টা? 8টা। তার মানে এই মুহূর্তে আমাদের হাতে রিমেনিং বা বাকি কেক আছে হচ্ছে সবাই নেওয়ার পর 8টি। খুবই সিম্পল কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেনগুলি পরীক্ষা আসে, দেখেন 23 সালে আসা কোশ্চেন কিন্তু, ঠিক আছে? তো এত ভয় পাওয়ার আসলে কিছু নেই, খুব সিম্পল কোশ্চেনগুলি, ম্যাক্সিমাম কোশ্চেনগুলি সিম্পল থাকে, 2 থেকে 3টা কোশ্চেন ওইগুলো একটু কঠিন থাকতে পারে, ঠিক আছে? এবার আসেন আমরা খুবই ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন দেখতে যাচ্ছি, এবং এটাই আজকে আমাদের লাস্ট কোশ্চেন হতে যাচ্ছে। কি বলছে দেখেন, একটি তেলপূর্ণ পাত্রের ওজন 30 কেজি। ফাইন। এখন তারা বলতেছে যে অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি।
অর্ধেক তেল সহ পাত্রের ওজন যদি 20 কেজি হয় তাহলে পাত্রটির ওজন কত আমাদের কাছে সেটা জানতে চাওয়া হয়েছে। বলেছিলাম এটি আমাদের লাস্ট কোয়েশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার এটা কোয়েশ্চেন পরীক্ষায় আসে। আসেন আমরা কয়েক সেকেন্ডে এই বিশাল বড় একটা কোয়েশ্চেন কিভাবে আনসার করা যায়। সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড লাগবে। তো তারা কি বলছে, তেল সহ পাত্রের ওজন কত 30, তেল অর্ধেক পূর্ণ পাত্রের ওজন কত 20, বিয়োগ করলে কত আসে দেখেন, আমরা বিয়োগ করলে পাচ্ছে হচ্ছে 10। এই 10 আসলে কি বোঝায়, এই 10 আসলে একদম ওই যে অর্ধেক তেল সেটাকে মিন করছে, কিন্তু আমাদের বলছে কি পাত্রের ওজন, তাহলে অর্ধেক তেল এবং পাত্রের ওজন মিলে কত 20, তাহলে এই 20 এর মধ্যে আমার পাত্রের ওজনও আছে আবার অর্ধেক তেলের ওজন আছে, তাহলে পিওর অর্ধেক তেলের ওজন আমরা কত পাইছি 10, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছে এখানে বাকি আরো 10, এই 10ই হচ্ছে কার ওজন, পাত্রের ওজন। কিছুই বুঝলেন না? এইটা বুঝতে গেলে আগে আপনাকে ভালোভাবে এই ম্যাথের বা এই ম্যাথের ব্রেকডাউনটা খুব ভালোভাবে বুঝে আসতে হবে। চলেন তাহলে আমরা সেটা একটু দেখি আপনাদের সাথে, একদম গ্রাফে আলোচনা করে দেখাচ্ছি। এই কোয়েশ্চেনটা বারবার পরীক্ষায় আসে যাতে করে আপনার কোনোভাবেই এই প্রশ্নটা মিস না হয়। তো এখানে আমরা একটু চিন্তা করি, ধরেন এই হচ্ছে একটা তেলপূর্ণ পাত্র, এটার মধ্যে সম্পূর্ণটা কি আছে, তেল দ্বারা পূর্ণ। তো আমি চিন্তা করি যে আমি আপনাকে ভেঙে ভেঙে দেখাই, এটা হচ্ছে আমাদের তেলের ওজন এক্স, আর ধরেন আমি এই এক্স কে বলি হচ্ছে পাত্রের ওজন, আর তেলের ওজনটা আমরা বলি হচ্ছে ওয়াই। তাহলে এইখানে তেল প্লাস পাত্র মিলে কত আছে, এক্স প্লাস ওয়াই মিলে কত আছে 30। দেখেন আমরা কি বলেছিলাম, আমাদের পাত্রের ওজনটা হচ্ছে এক্স, এক্স হচ্ছে এখানে পাত্র, আরো সহজ হয়ে আছে আমি দেখাবো, আর এটা হচ্ছে আমাদের কি তেল। আমি একটা সমীকরণ দিয়ে আপনাদের দেখাবো, এখানে দুইটা সমীকরণ দিয়ে দেখাচ্ছি, তারপরে আমি আবার একটা সমীকরণ দিয়ে দেখাবো। তো সেম একই পাত্র, ঠিক আছে, এই পাত্রটার মধ্যে আমার এই পাত্রের ওজনটাও কত, সেই পাত্রের ওজনে কিন্তু কোনো চেঞ্জ হবে না, পাত্রের ওজন কত এক্স, আর অর্ধেক তেল বলছে, তাহলে অর্ধেক যদি তেল পূর্ণ থাকে তাহলে এই অর্ধেক তেলের ওজন তাহলে কি হওয়া উচিত, পুরো সম্পূর্ণ তেলের ওজন যদি ওয়াই হয় তাহলে অর্ধেক তেলের ওজন কি y/2 হওয়ার কথা। আর এই দুইটা যোগ করলে আমার পাত্রের ওজন এক্স আর অর্ধেক তেলের ওজন হচ্ছে y/2 সমান কত আসে 20 আসে, তারা সেটা বলছে। তাহলে ধরেন আমি এবার একদম সমাধান একদম রিটেন ক্যালকুলেশন করে দেখাই, দুইটা সমীকরণ দিয়ে তারপরে একটা দিয়ে করে দেখাবো। তাহলে এখানে আমরা কি ধরেছি যে পাত্র এর যে ওজন সেটা আমরা ধরে নিলাম হচ্ছে এক্স এবং তেলের যে ওজন সেটা ধরে নিলাম হচ্ছে ওয়াই। এবার আসেন প্রশ্ন মতে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই এটা মিলে হচ্ছে কত 30 কেজি, আর এক্স প্লাস y/2 এটা মিলে হচ্ছে আমাদের কত 20। এবার আমরা যদি বিয়োগ করে দেই তাহলে দেখেন পরিবর্তনটা কি আসে, এখানে বিয়োগ করলে এক্স এক্স কাটা যায় আর ওয়াই থেকে হাফ, ওয়াই এর অর্ধেক বাদ দিলে থাকে হচ্ছে y/2, আর এইখানে থাকে হচ্ছে কত 10। এখন এই সমীকরণটা যদি আমরা পরবর্তীতে আড়াআড়ি গুণ করি তাহলে ওয়াই এর ভ্যালুটা আসে কত 20। তার মানে ওয়াই আমাদের কি ছিল, ওয়াই আমাদের তেলের ওজন ছিল, তাই না, ওয়াই এর মান হচ্ছে এখানে তেলের ওজন। এবার আসেন আমরা আসলে কার মান জানতে চাচ্ছি, এক্স এর মান জানতে চাচ্ছি। আমরা কিন্তু তেল সম্পূর্ণ তেলের ওজন পেয়ে গেছি কত 20। এবার আসেন তাহলে পাত্রের ওজনটা কি দাঁড়াবে, পাত্রের ওজন খেয়াল করে দেখেন আমাদের তেল পূর্ণ পাত্রের ওজন কত ছিল 30, তাহলে এক্স প্লাস ওয়াই এটা সমানই তো আমাদের 30 ছিল, তাই না, তার মধ্য থেকে আমরা ওয়াই এর মানটা পেয়ে গেছি কত, ওয়াই এর মান পাইছে হচ্ছে 20, তাহলে ওয়াই ওই পাশে বিয়োগ করে দেই, 20 যদি বিয়োগ করে দেই তাহলে এক্স এর মান কত পাইছেন 10, তার মানে পাত্রের ওজনটা কত 10, যেটা কিনা আমরা এর আগে শর্টকাটে খুব দ্রুত দেখিয়ে ফেলছিলাম। এবার আসেন আমরা এটা একটা চলক দিয়েও করতে পারি, সেটা আরো সহজ আরো ফ্যান্টাস্টিক। সেটা কেমন, সরাসরি আমরা এটা বলি যে আমাদের পাত্রের ওজন এক্স, ঠিক আছে, আমরা ধরি পাত্রের ওজন এক্স, ফাইন। এবার আসেন তারা বলছে যে তেল পূর্ণ পাত্রের ওজন কত বলে দিয়েছে 30, আর তেল অর্ধেক পূর্ণ পাত্রের ওজন তারা কত বলতেছে, তেল অর্ধেক পূর্ণ পাত্রের ওজন বলতেছে হচ্ছে এখানে 20। তাহলে আমরা যদি এখানে বলি যে আমাদের পাত্রের ওজন যদি x হয় তার মানে x-1, তাহলে এখানে অর্ধেক তেল সহ পাত্রের ওজন হচ্ছে কত 20। তাহলে আমরা
এইখানে পাত্রের ওজন যদি আমরা এক্স বলি তাহলে তেলের ওজনটা কি হওয়া উচিত? 30 মাইনাস এক্স, এইটুকু হচ্ছে তেলের ওজন। এখন এই দুইটা নিয়ে আমরা একটা সমীকরণ দাঁড় করাই। আমাদের এখানে তারা বলছিল যে অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন, তাহলে অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন আমরা